নমস্কার। আজ 3রা জুলাই সকালবেলা ব্রেকফাস্ট তো করলাম। ব্রেকফাস্টে ছিল পোহা। ব্রেকফাস্ট করে চলে গেলাম ঠাকুর ঘরে পুজো করে বসে পড়লাম কাজে। আর এই হচ্ছে আজকে ছাদ বাগান থেকে তোলা আমার ফুল। আজকে বেশ ভালোই ফুল ফুটেছিল। তো সময় নষ্ট না করে চলে গেলাম ঠাকুর ঘরে, কারণ আজকে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। আজকে কাজের পরিমাণটাও যেমন বেশি, ভলিউমটাও যেমন বেশি, তেমনি কাজের প্রেশারটাও খুব বেশি, কারণ আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, অর্থাৎ ওয়ার্কিং ডেজের শেষ দিন, সেই জন্য যা আছে সমস্ত কিছু আজকে শেষ করতে হবে। দুপুরবেলা ঠিক সময় লাঞ্চে চলে এলাম। আজকে লাঞ্চটা মোটামুটি ঠিকঠাকই ছিল। ভাত, সেই সঙ্গে ছিল শুকনো ডাল, পাটপাতার বড়া, পটল দিয়ে মাছের ঝোল আর আমড়ার চাটনি। আমি সেদিনকে যে ডায়মন্ড হারবার গেছিলাম, সেই ডায়মন্ড হারবারে গিয়ে আমার ওখানকার কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার খুব ইচ্ছে ছিল। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো ওখানে চালু করেছিলেন এবং ডায়মন্ড হারবারকে তিনি যে একটা মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন, সেটার ব্যাপারে আমার কিন্তু আপাত দৃষ্টিতে, আমি যতটুকু দেখেছি ডায়মন্ড হারবারে সেদিনকে, ডায়মন্ড হারবার বা তার আশপাশ, সেখানে কিন্তু সেই রকম কোনো উন্নতি বলুন বা সেই রকম কোনো পরিবর্তন বলুন, কোনোটাই কিন্তু চোখে পড়েনি। মানুষের আর্থিক অবস্থার উন্নতি তো সেভাবে হয়ইনি, উল্টে কিছু কিছু এমন কিছু জিনিসপত্র সেখানে তৈরি করা হয়েছে যেখানে সেইখানকার পরিবেশের যে ভারসাম্য, সেটা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। ভাগীরথীর তীরটা বা হুগলি নদীর তীরটা একেবারেই অপরিচ্ছন্ন। সেখানে যে লোকজন দুদণ্ড এসে বসবেন তারও কোনো উপায় নেই। যত্রতত্র গজিয়ে ওঠা দোকান। সেই সঙ্গে সঙ্গে আগে বোধহয় এখানে পাড়ার মাস্তানদেরও একটা দৌরাত্ম্য ছিল, তবে এখন আপাতত সেটা নেই। আজকে হঠাৎ করে আমার যেটা নজরে আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছে, যে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প। এই সেবাশ্রয় প্রকল্প কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েই তৈরি করা হয়েছিল। সেখানে এটাও বলা হয়েছিল যে এখানে সরকারি ব্যবস্থাপনায় যে চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গে সেই সময় ছিল, সেই ব্যবস্থার চাইতেও উন্নততর একটা পরিষেবা ডায়মন্ড হারবারবাসীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তার পরিবর্তে তারা কি পেয়েছেন? তারা পেয়েছেন কিছু হাতুড়ে ডাক্তার, কিছু অব্যবস্থা, এবং সর্বোপরি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওষুধের নামে সেখানে যা দেওয়া হতো সেগুলো অধিকাংশই ছিল সাবস্ট্যান্ডার্ড ওষুধ। এবং শুধু তাই নয়, এখানে অধিকাংশ চিকিৎসকরাই ছিলেন মানে ছাত্র বা শিক্ষানবিশ। তারা কেউ পাশ করা ডাক্তার ছিলেন না। পাশ করা ডাক্তার ছিলেন, তারা ছিলেন সংখ্যায় খুবই কম। এবং সবচেয়ে মারাত্মক যে অভিযোগটা উঠে এসছে সেটা হচ্ছে যে এখানে কোথাও যদি রেফার করতে হতো কোনো রোগীকে, সেখানে কিন্তু কোনো সরকারি হাসপাতালে রেফার করা হতো না। সেখানে বজবজ বা ওই অঞ্চলের কিছু বেসরকারি হাসপাতালকেই রেফার করা হতো। এবং সেখানে ধরুন কারুর একটা ছোট টেস্টের দরকার বা কোনো প্যাথোলজিক্যাল টেস্টের দরকার, তার জন্য রেফার করা হয়েছে। সেখানে গিয়ে সেই পেশেন্টকে 10-12 দিনের মতো তাকে ভর্তি রাখা হতো। তাকে এবং তার পরিবারের লোকদের এটাই বোঝানো হতো যে তোমার চিকিৎসাটা বিনা পয়সায় হচ্ছে। এবং তারপরে কি হতো, স্বাস্থ্যসাথী কার্ড থেকে সেই টাকাটা কেটে নেওয়া হতো। বুঝুন কি অবস্থা। সরকারের টাকায় ঘুর পথে অন্যের কাছে চলে যাচ্ছে। এর চেয়ে বড় দুর্নীতি আর কি হতে পারে? আজকে টিভির একটি বেসরকারি চ্যানেলে ওই প্রকল্পেরই একজন কোঅর্ডিনেটরের সঙ্গে তার সাক্ষাৎকার দেখাচ্ছিল। তিনি বলছেন যে একটা বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের মাধ্যমে কোটিপতি হয়ে গেছে এবং তার টাকার অঙ্কটা, যে পরিমাণ লাভ তারা করেছেন, সেটা একদম মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সুতরাং বুঝতেই পারছেন যে দুর্নীতিটা প্রশাসনের কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। কোথায় দুর্নীতি ছিল না? আমাদের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি ছিলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। তিনি এই ব্যাপারটাকে সম্পূর্ণ ছাড়পত্র দিয়ে রেখেছিলেন। তার মানে কি তিনি স্বীকার করেই নিয়েছিলেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা রাজ্যবাসীদের কাছে অপ্রতুল নয়? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলতে যা বোঝাচ্ছিল সেই সময়, সেটা রাজ্যবাসীদের কাছে ঠিকঠাক নয়। সুতরাং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এটাই তো তার চরম ব্যর্থতা। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে?
এবং শুধু তাই নয়, কোটি কোটি টাকার দুর্নীতি সেটা তিনি চোখের সামনে হতে দেখেও চুপ করে থেকেছেন এবং সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। তিনি একাধারে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, অন্যদিকে তিনি আবার ছিলেন পুলিশ মন্ত্রী, অর্থাৎ প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা। আবার তিনি মুখ্যমন্ত্রীও বটে। এই পুরো দুর্নীতির চক্রটা তার চোখের সামনে চলেছে এবং তিনি অন্ধের মতো এই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করে গেছেন, যেহেতু তার আদরের ভাইপো এই প্রকল্পের রূপকার। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? শাসক বদল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়, কিন্তু কোনো রাজ্যেই একটা শাসকের চলে যাওয়ার পর অন্য একটা শাসক আসার পর এত কি বলবো, একটা দুর্নীতির প্যান্ডোরা বক্স খোলে না। কোথায় দুর্নীতি হয়নি? সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় দুর্নীতি হয়েছে, প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি হয়েছে। সবাই জানতো যে সরকারি শাসন ব্যবস্থা যেটা পশ্চিমবঙ্গে তখন ছিল, সেটা টাকা রোজগারের মেশিন ছাড়া আর কিচ্ছু নয়। সেটা ছিল বেআইনি পথে টাকা রোজগারের একটা মেশিন মাত্র। না হলে ভাবতে পারেন যে এই যে অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তী, যাদের নিয়ে এত শোরগোল চলছে এখন রাজ্য রাজনীতিতে, তারা কারা? অদিতি মুন্সির পরিচয়টা একবার মনে করে দেখুন। সেই জি বাংলা সারেগামাপা, সেখানে তিনি একজন লোকসঙ্গীত শিল্পী হিসেবে একজন কন্টেস্টেন্ট ছিলেন, একজন প্রতিযোগী ছিলেন। তিনি খুব ভালো গাইতেন, সন্দেহ নেই, এবং আপামর বাঙালি তার সেই ভক্তিস্রোতের ধারায় একেবারে মজে গেছিল। এমনকি আমার এটা পরিষ্কার মনে আছে, সেই সময় এই লোকসঙ্গীতের যে ধারাটা ছিল, সেই ধারাটার মেন্টর ছিলেন প্রয়াত লোকসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় কালিকা প্রসাদ, এবং সেই শিল্পী কিন্তু মনে প্রাণের এবং অক্লান্ত পরিশ্রম এদেরকে তৈরি করেছিলেন। শুধু তাই নয়, আমার এটাও মনে আছে, ফাইনালে যখন অদিতি মুন্সি গাওয়াটা শেষ করলো, সে একটা ওই বৈষ্ণব পদাবলী গিয়েছিল বা একটা হরিনাম সংকীর্তনের মতোই একটা গান গিয়েছিল, এবং তার শেষে কালিকাবাবু নিজে হরির লুট দিয়েছিলেন। শান্তনু মৈত্র নিজে স্বীকার করেছেন যে তার মা প্রতিদিন সারেগামাপা দেখেন এবং অদিতি মুন্সির জন্যেই দেখেন। যেদিন অদিতি গান গায় না, সেদিনকে তার মন খারাপ হয়ে যায়, এবং এটা আমাদের সবারই হতো। আমরা সবাই তার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, এবং ব্যক্তিগতভাবে আমার মনে হতো যে আজকালকার তরুণ প্রজন্ম এই ধরনের যে কীর্তনাঙ্গের গানগুলো গাইছে, এই ধরনের যে ভক্তিগীতির দিকে নিজেদের আকৃষ্ট করেছে বা আপামর জনসাধারণকে আকৃষ্ট করার একটা চেষ্টা করে যাচ্ছে, সেটাকে স্যালুট জানাতেই হয়। কিন্তু কে তখন ভেবেছিল যে কিছুদিন বাদে এই শিল্পী একজন বিধায়ক হবেন, এবং বিধায়ক হয়ে তিনি এবং তার স্বামী একটা বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির অধিকারী হবেন, এবং সেই সঙ্গে সঙ্গে তার স্বামী একটা ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলবেন। 5 বছর অদিতি মুন্সি বিধায়ক ছিলেন। সেই সময় তিনি এবং তার স্বামী খাতায় কলমে বলে 1 কোটি টাকা রোজগার করেছেন, কিন্তু তার উল্টো দিকে তারা কিনেছেন 60 থেকে 70 লক্ষ টাকা দামের গাড়ি। অবস্থাটা একবার ভাবুন, দুর্নীতিটা কোথায় চলে গেছিল। এবং এখন শুনছি বিভিন্ন প্রাক্তন পুলিশ কর্মী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা তারা বলছেন যে কার কাছ থেকে এরা তোলেনি। এরা একটা নিজস্ব সমান্তরাল একটা প্রশাসন তৈরি করেছিল, এবং সেই তার সৌজন্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকেই এরা তোলা তুলত। তার মধ্যে টোটো চালক ছিল, অটো চালক ছিল, প্রমোটার ছিল, কিংবা বাড়িতে যদি সাধারণ কোনো রিপেয়ারিংয়ের কাজ করতে হয় তার জন্য এরা অবৈধভাবে যে তোলাটা তুলতো, বিশেষ করে প্রমোটারদের কাছ থেকে, সেটাকে তারা বলতো ডেভেলপমেন্ট চার্জেস। এবং এই ডেভেলপমেন্ট চার্জেস যদি দিতে আপনি দেরি করতেন, তাহলে তার উপরও আবার সারচার্জ বসতো। অর্থাৎ ধরুন আপনার কাছে বলা হলো যে আপনাকে 1 কোটি টাকা ডেভেলপমেন্ট চার্জেস হিসেবে দিতে হবে, আপনি সেই টাকাটা দিতে পারলেন না, তারপর তার উপর আবার সারচার্জ বসে যেত। সেটা হচ্ছে ধরুন যা টাকাটা আপনার উপর ধার্য করা হয়েছে তার 50% বা তারও বেশি। তাহলে অবস্থাটা কোথায় গিয়েছিল একবার ভেবে দেখুন। তা এরকম করে তোলা না তুললে কিন্তু কেউ 5 বছরের মধ্যেই 1300
কোটি টাকার একটা সাম্রাজ্য গড়ে তুলতে পারে না। শুধু তাই নয়, আমার মনে হয় যে টিএমসিতে ক্রিমিনাল কী করে হওয়া যায়, কী করে একজন এফিশিয়েন্ট ক্রিমিনাল হওয়া যায় তার একটা ট্রেনিংও বোধহয় দেওয়া হতো। তা না হলে এই দেবরাজ চক্রবর্তী যখন তার আবেদনটা কোর্টে খারিজ হয়ে গেল, অর্থাৎ তিনি কোর্টে অ্যান্টিসিপেটরি বেলের জন্য একটা আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদনটি যখন খারিজ হয়ে যায় তারপরে কিন্তু তিনি গা ঢাকা দেন, এবং গা ঢাকা দিয়েছেন অত্যন্ত সুচতুরভাবে। তিনি দিন 15 পুলিশের চোখে ধুলো দিয়ে প্রায় সারা ভারতবর্ষের অর্ধেকটা তিনি ঘুরে বেরিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি কখনও তার মোবাইল ফোন ব্যবহার করেননি। মোবাইল ফোন ব্যবহার করলেও ঘন ঘন তিনি সিম পরিবর্তন করেছেন বা ফোনের হার্ডওয়্যারটাকেই চেঞ্জ করে ফেলেছেন। তিনি কখনো কার্ড ব্যবহার করেননি, সবসময় নগদ লেনদেন করেছেন। তিনি কোনো দামি হোটেলে থাকেননি, তিনি ট্রেনে যাতায়াত করেননি, তিনি বাসে করে যাতায়াত করেছেন। এবং শুধু তাই নয়, বাস স্ট্যান্ডের কাছাকাছি যে অল্প টাকার যে হোটেলগুলি থাকে সেই হোটেলগুলিতেই তিনি ছিলেন। যেখানে যেখানে সচিত্র পরিচয়পত্র দরকার সেখানে সেখানে তিনি ভোটার আইডি কার্ড ব্যবহার করেছেন, কারণ ভোটার আইডি কার্ডের যে ছবিটা থাকে সেটি অধিকাংশ ক্ষেত্রেই একটু ব্লার থাকে, সেটা দেখে চট করে কাউকে চিনে ফেলা যায় না। সুতরাং বুঝতে পারছেন ব্যাপারটা, কতখানি চালাক বা কতখানি চতুর না হলে এইভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দিনের পর দিন পালিয়ে বেড়ানো যায় না। এটা প্রশাসনের পক্ষে একটা সৌভাগ্যের ব্যাপার, এটা রাজ্যবাসীর কাছে একটা সৌভাগ্যের ব্যাপার যে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেননি। যদি কোনোভাবে তিনি বিদেশে পালিয়ে যেতেন তাহলে তো একেবারে বুঝতেই পারছেন যে কী অবস্থাটা হতো। সুতরাং আর যাই হোক, এই যে দুর্নীতির যে প্যান্ডোরা বক্সটা খুলেছে, আমরা একজন সাধারণ জনসাধারণ হিসেবে চাইব যে এই দুর্নীতির আড়ালে যারা রয়েছেন সেই প্রকৃত অপরাধীরা, সেই প্রকৃত সমাজের শত্রুরা শাস্তি পাক, তারা আইনের শাসনের আওতায় আসুক। আমাদের বর্তমান প্রশাসনের কাছে, আমাদের বর্তমান সরকারের কাছে এটাই আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর আপনাদের কোথাও নিয়ে যেতে পারলাম না, আগামীকাল চেষ্টা করব। আর সবাই কিন্তু খুব সচেতনভাবে নিজের যত্ন নেবেন। আর এখন বর্ষা চলছে, সর্দি কাশির হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আমার যদিও একটু সর্দি কাশি হয়েছে, আমি সেই কারণেই আপনাদের বলছি। নমস্কার।